নমস্কার, গল্পের শহর 11 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময়ীর রসিকতা। আমরা প্রত্যেকেই অল্প বিস্তর ভূতের গল্প পড়তে ভালোবাসি, এমনকি ভূত শব্দটির সাথে বিশ্বাস করতেও ভালোবাসি। কিন্তু এই নিয়ে তর্ক বিতর্কেরও শেষ নেই। ভূত আদৌ আছে কি নেই, বা থাকলে তার অস্তিত্বের প্রমাণ কি, এসব নিয়ে বিস্তর জলঘোলা লেখা হয়েছে। গল্প, উপন্যাসের, সিনেমায় প্রচুরের কাহিনী আছে। কিন্তু আজকের গল্পটি ভৌতিক হয়েও নয়, একটু অন্য স্বাদের গল্প। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা মূলত রোমান্টিক ধর্মী লেখা হয়, কিন্তু তার এই গল্পটি একটু ভিন্ন স্বাদের। আশা করি আপনাদের এই গল্প ভালো লাগবে। আজকে আপনাদের শোনাবো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময়ীর রসিকতা। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, রসময়ীর রসিকতা। ক্ষেত্রমোহন বাবুর 18 বছরের দাম্পত্য জীবন তার স্ত্রীর সাথেই যুদ্ধ বিগ্রহ ও সন্ধি করতে করতেই কাটিয়েছে। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায়ই দেখা যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন 40 বছর, স্ত্রী রসময়ীর বয়স 30। রসময়ী এ নাম যে রাখেছিল বলিহারি তার প্রতিভা। তবে রস তো অনেকগুলো আছে, সেক্ষেত্রে রৌদ্র রস। ক্ষেত্রমোহন একজন বাংলা নবিশ মোক্তার, হুগলিতে থেকে বেশ 2 পয়সা উপার্জন করেন। বাড়ি তার হুগলিতে নয়, জেলার মধ্যে কোনো এক পল্লীগ্রামে। তবে কয়েক বছর হুগলিতে নিজের বাড়ি নির্মাণ করে বাস করছেন। দুঃখের বিষয়, এ পর্যন্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয়নি। স্ত্রীর যা বয়স, তাতে হবার আর ভরসাও নেই। অনেক দিন থেকেই তার মাসি পিসি আবার পুনর্বার বিবাহ দেওয়ার জন্য তাকে অনুরোধ করছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাই। কিন্তু রসময়ীর ভয়ে এই পর্যন্ত কোনো রকম চেষ্টা চরিত্র করতে তিনি সাহস করেননি। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করে ক্ষেত্রমোহনকে 2 দিন গৃহছাড়া করল। অবশেষে নিজে তার বাপের বাড়ি হালিশহরে চলে গেল। ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করে তার বাড়ি ফিরে আসলেন এবং প্রতিজ্ঞা করলেন রসময়ীর আর মুখদর্শন করবেন না, অন্যত্র বিবাহ করবেন। এই বাড়িতে রসময়ীকে আর ঢুকতে দেবেন না, এই শেষ। হালিশহর গ্রামটি হুগলির অপর পাড়েই, মাঝখানে গঙ্গা প্রবাহিতা। চৌধুরী পাড়ায় রসময়ীর বাপের বাড়ি। অনেক দিন হলো তার পিতামাতার কাল হয়েছে। এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং 2টি ছোট ভাই নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচরাপাড়ার কারখানায় কাজ করে। সুবোধ স্কুল ছেড়ে এখন বাড়িতেই বসে আছে, এখনও কিছু জোটেনি। মাসাধিক কাল রসময়ী হালিশহরে বাস করছে। আগে আগে এই সমস্ত ক্ষেত্রে 2-4 দিন, বড়জোর 1 সপ্তাহ পরে ক্ষেত্রমোহন এসে উপস্থিত হতেন এবং কত সাধ্য সাধনা করে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেন। কিন্তু এবার সে নিয়মে ব্যতিক্রম দেখে রসময়ী কিছুটা চিন্তিত হয়ে পড়েছে। পাড়ার একজন বালক প্রত্যেক দিন নৌকা পার করে হুগলির ব্রাঞ্চ স্কুলে পড়তে যেত। সেই ছেলেটি গ্রামের প্রচার করে দিল ক্ষেত্রমোহন বাবুর বিবাহ, দিন স্থির হয়েছে। এই শুনে রসময়ীর দিদি বিনোদিনী একদিন বিকালে ছেলেটিকে বাড়িতে ডেকে আনলেন। তাকে সন্দেশ ও রসগোল্লা খেতে দিয়ে বললেন, বাবা, শুনলাম নাকি আমাদের ক্ষেত্র আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি? বালক বলল, হ্যাঁ সত্যি বই কি, আমাদের ক্লাসে সুরেশ বলে একটি ছেলে পড়ে, চুঁচড়োয় তার মামার বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। ঠিক জানো? জানি বই কি, সুরেশই তো আমায় বলেছে, দিন পর্যন্ত স্থির হয়ে গেছে। তার মামার নাম কি? হরিশচন্দ্র চাটুর্যে, জজ আদালতে কাজ করেন। তার বাড়িটি তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি বই কি, সুরেশের সঙ্গে কতবার গিয়েছি। কত বড় মেয়ে গো? এই আমাদের বয়সী হবে। বালকটির বয়স প্রায় 13 বছরের। দেখতে কেমন? তা বেশ সুন্দর।
বিনোদিনী কিছুক্ষণ চিন্তা করলেন, শেষে বলেন, আচ্ছা, কাল একবার আমাদের দু বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারবে বাবা? কেন? তাদের একবার মিনতি করে বলে দেখি, বিয়ে হলে আমার বোনটিরও সুখ হবে না, তাদের মেয়েও জলে পড়বে। কাল একবার আমাদের নিয়ে চলো। কখন? এই খাওয়া দাওয়ার পরে। আমার স্কুল যে কামাই হবে। একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি নিও এখন। আমি বরং তোমায় একটি টাকা দেব, গুড়ি নাটাই এসব কিনো। ছেলেটি ব্যগ্রভাবে নিজের সম্মতি জানালো। পরদিন বেলা 11টার সময় দুই বোনকে সঙ্গে নিয়ে ছেলেটি চুঁচুড়া যাত্রা করল। গঙ্গা পার হয়ে ঘোড়ার গাড়ি ভাড়া করে মাধবীতলায় হরিশবাবুর গৃহে এসে উপস্থিত হল। খিড়কির দরজার সম্মুখে গাড়ি দাঁড়াল। রসময়ী বলল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভেতর বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি। এই বলেই দুজনে গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে প্রবেশ করল। সেই বাড়ির মেয়েরা কেউ তখন স্নান করছে, কেউ খেতে বসেছে, আর কেউ বা খাবার শেষে উঠানে বসে চুল শোকাচ্ছে। হঠাৎ দুজন ভদ্রঘরের অপরিচিতা স্ত্রীলোককে প্রবেশ করতে দেখে একজন সবিস্ময়ে বলল, তোমরা কারা গা? বিনোদিনী বলল, আমরা হালিশহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্ত্রীলোকটি সন্নিগ্ধভাবে বলল, এসো, বসো। দুজন বারান্দায় উঠে বসল এবং বলল, বাড়ির গিন্নি কোনটি? একজন প্রৌঢ়াকে দেখিয়ে বলল, ইনি গিন্নি। গৃহিণী বলল, তা তোমরা কি মনে করে এসেছো বাছা? বিনোদিনী বলল, তোমাদের মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বলল, হ্যাঁ, আমারই ছোট মেয়েটির বিয়ে। কবে? এই 20 মাঘ দিন স্থির হয়েছে। পাত্রটি কে? ক্ষেত্রমোহন চক্রবর্তী, হুগলিতে মোক্তারি করেন। সতীনের ওপর মেয়ে দিচ্ছ বাচ্চা? গৃহিণীর বিস্ময় প্রতি কথায় বেড়ে চলছিল। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বললেন, চিনি নে আবার, খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বলল, হ্যাঁ, সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রীকে পরিত্যাগ করেছে। রসময়ী এতক্ষণ চুপ করে বসে শুনছিল। তার মনের রাগ ক্রমশই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল। এই কথা শুনে তার হাত পা ঠকঠক করে কেঁপে উঠল এবং দুই চোখ লাল হয়ে উঠল। বিনোদিনী জিজ্ঞাসা করল, কেন পরিত্যাগ করে? কিছু শুনেছ গা? শুনেছি সে মাগি বড় দজ্জাল। শোনা মাত্রই রসময় তড়াক করে লাফিয়ে উঠল। বারান্দার কোণে ছিল এক গাছা ঝাঁটা। নিমিষেই সেটা দু হাতে ধরে গৃহিণীর ওপর সপাসপ মারতে শুরু করলো। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, কেন কেন, আর কি মরার জায়গা পেলে না? জায়গা পেলে না আর মরার? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের জন্য অন্য পাত্র জুটল না? এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোকে ক্ষণকালের জন্য হতবুদ্ধি হয়ে গেল। তারপরে শুরু হলো মহাগণ্ডগোল। অল্পবয়সী বালিকারা কেঁদে ছুটে কেউ খাটের নিচে, কেউ সিন্দুকের আড়ালে লুকালো। বাড়ির ঝি বাসন মাজছিল, সে বাসন ফেলে, ওরে খুন করলে রে, খুন করলে, সেপাই এ সেপাই, এই পাহারাওয়ালা, এই বলে ঊর্ধ্বশ্বাসে ছুটে রাস্তায় বাহির হয়ে পড়ল। বাড়ির অপর মেয়েরা এসে রসময়ীকে ধরে ফেলল। রসময়ী তখন গৃহিণীকে ছেড়ে তাদের উপর কিলচট চাপাতে লাগলো। কারোর কাপড় ছেড়ে দিল, কারোর চুল ছেড়ে দিল, কাউকে খামচিয়ে দিল, কাউকে কামড়িয়ে দিল। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কোনিটা কোথায় গেল? তাকে একবার বের করো না, চোখ দুটো গেলে দিয়ে যায়, নাকটা দিয়ে যায় কেটে, দাঁতগুলো দিয়ে যায় ভেঙে। বিনোদিনী ততক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। ক্রমে সদর দরজায় লোক হৈ হৈ করতে লাগলো। তখন সে বলল, রসময়ী থাম, ক্ষমা দে বোন, খুব হয়েছে, বাড়ি চল। ঝি ছুটে বাড়িতে প্রবেশ করে বলল, ওগো যেতে দিওনি, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছেন। পুলিশের নাম শুনে রসময়ী বলল, চল দিদি চল চল। যাবে কোথায়? দারোগা আসুক তবে যেও। বলে 2-3টি স্ত্রীলোক রসময়ীকে ধরতে উগ্রত হলো। রসময়ী এক লাফে উঠোনের কোণ থেকে আঁশবটিখানা নিয়ে মাথার ওপর সব এগে ঘুরেই বলল, খুন চেপেছে আমার মাথায়, খুন, সবাইকে খুন করে ফাঁসি যাব। এই দেখে সমস্ত স্ত্রীলোক মা গো বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পাহারাওয়ালা, এই পাহারাওয়ালা, আসামি পালায়, এই বলে চিৎকার করতে করতে ঝি আবার রাস্তায় বার হয়ে পড়ল।
রসময়ী তখন দিদির সাথে খিড়কির দরজা দিয়ে বার হয়ে গাড়িতে উঠে বলল, পাড়ঘাটে চল। বলা বাহুল্য, হরিশচন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে আর কন্যাদান করলেন না। তার গৃহিণী বললেন, সে খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে, তুমি অন্যত্র চেষ্টা দেখো। পরদিন কাছারিতে গিয়ে হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সমস্ত কথা শুনলেন। রাগে তার সর্বশরীর জ্বলতে লাগল। কাছারি থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে অন্তঃপুরে বসে ক্ষেত্রবাবু তামাক খাচ্ছিলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী এসে ঘরে প্রবেশ করল। কয়েক মুহূর্ত নির্বাক হয়ে ক্ষেত্রমোহনের দিকে তাকিয়ে রাখল। সেই প্রকার দৃষ্টিপাত, যেই দৃষ্টিপাতে আগে মুনি ঋষিরা লোকে ভস্ম করে ফেলতেন। ক্ষেত্রবাবু বললেন, কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সাথে উত্তর করল, একটা শ্রাদ্ধের জোগাড় করতে। তার দু ঠোঁট রাগে কাঁপছিল। তামাক টানতে টানতে ক্ষেত্রমোহনবাবু বললেন, শ্রাদ্ধটা কার? হরিশ্চাটুর্যের মেয়ের আর তার মায়ের। তাহলে দুটো শ্রাদ্ধ হলো, সঙ্গে অমনি নিজেরটাও সেরে নিলে হয় না? সেইটা এখন হবে না, বুড়ো বয়সে বিয়ে করছে নাকি শুনলাম। হুঁকো নামিয়ে একটু উত্তেজিতভাবে ক্ষেত্রমোহন বললেন, করছি তো, করবো না কেন? তোমার ভয় নাকি? রসময়ী চিৎকার করে হাত নিয়ে বললেন, করো না, করো, একবার মজাটাই দেখো না। তখন কি করবে তুমি? এই এমন কিছুই না, আঁশবটি দিয়ে সে মেয়ের নাকটা কেটে দেবো, আর বুকে একখানা 10 মণ পাথর চাপিয়ে দেবো। আর তোমার নাকটা কানটা যদি কেউ কেটে দেয়, এসো না, কাটো, তুমিই না হয় কাটো। বলে রসময়ী নিজের কোমরে 2 হাত দিয়ে ঝুঁকে নিজের মুখ ক্ষেত্রমোহনের অতি কাছে নিয়ে গেল। স্ত্রীর এরকম বিনয় দেখে ক্ষেত্রমোহন আবার হুঁকা উঠিয়ে নিজের মনে টানতে লাগল। ঝুঁকে থেকে যখন ক্লান্তি বোধ হলো, তখন রসময়ী নিজের মুখ সরিয়ে নিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো। বলল, তাহলে আঁশবটিতে শান দিয়ে রাখি গে, সম্বন্ধ পাকা হলে খবরটা দিও, চুপি চুপি যেন শুভকর্মটা সেরে ফেলো না। ক্ষেত্রমোহন বলল, তুমি না মরলে আমি আর বিয়ে করছি নে, মরবে কবে? এই কথা শুনে রসময়ী বিদ্রূপের স্বরে হা হা করে হেসে উঠল। বলল, আমি মরব কবে জিজ্ঞাসা করছো? রসি মামনি এখনই মরছে না, তার এখন অনেক দেরি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করার বয়স যাবে, বুড়ো থুরথুরে হবে, ভয়ে মুয়ে যাবে, তখন তোমায় কেউ মেয়ের বিয়ে দিতে রাজি হবে না, তখন আমি মরব। দাম্পত্য রসালাপ এই পর্যন্ত অগ্রসর হলে বাইরে একখানা গাড়ি থামার শব্দ হলো। রসময়ী বলল, তবে সেই কথাই রইল, এখন তবে আসি। দিদি ওপাড়ায় তার জায়ের বাড়ি গিয়েছিলেন, ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যাই। এই বলে রসময়ী প্রস্থান করল। এই ঘটনার পর 6 মাস কেটে গেছে। রসময়ীর গর্ব সফল হলো না। সে এখন মৃত্যুশয্যায় শায়িত। এই খবর পেয়ে ক্ষেত্রমোহনবাবু হালিশহর গেলেন। চিকিৎসার কোনো ত্রুটি হলো না, কিন্তু রসময়ী বাঁচল না। গঙ্গার তীরে নিয়ে গিয়ে ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করলেন। আশ্চর্য এই সংসারের মায়া, যে এত কষ্ট দিয়েছে, তার জন্য ক্ষেত্রমোহন ঝরঝর করে অশ্রুপাত করে কাঁদতে লাগলেন। আরও 6 মাস কাটল। ক্ষেত্রমোহনের বন্ধুবান্ধব নানা স্থানে পাত্রী খুঁজতে ব্যস্ত হলেন। অবশেষে হুগলির কাছাকাছি একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। ক্ষেত্রমোহন স্বয়ং গিয়ে দেখে আসলেন। মেয়েটি ডাগর, দেখতেও ভালো, বিশেষত মেয়ের বাবার একটা বড় জমিদারি নায়েব। ওদিককার মামলা মোকদ্দমাগুলিও সেই সূত্রে ক্ষেত্রমোহন বাবুর করায়ত্ত হবে। কন্যার বাবা রজনীকান্ত ঘোষাল ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি। বিবাহের কথাবার্তা পাকা হল। বরের খুড়ো মশাই গ্রাম থেকে এসেছেন, কাল আশীর্বাদ। সকালে অফিস ঘরে বসে 2-4 জন মক্কেলের সঙ্গে মোক্তারবাবু কথাবার্তা বলছিলেন। খুড়ো মশাই একখানি বঙ্গবাসী হাতে করে ঘরের কোণে বসে তামাক সেবন করছিলেন। এমন সময় ডাকপিয়ন আসলো। ক্ষেত্রমোহন বাবুর হাতে একটা চিঠি দিয়ে গেল।
খামের ওপর হস্তাক্ষরের প্রতি দৃষ্টিপাত করে ক্ষেত্রমোহনের মাথা ঘুরে গেল। 2-4 বার চোখ রগড়ে বারবার খামে শিরোনাম দেখতে লাগলো। কাছে এনে দূরে সরিয়ে নানাভাবে দেখতে লাগলেন। অবশেষে কাঁপা খাপা হাতে চিঠিখানি তিনি খুললেন এবং পড়ে তার মুখ বিবর্ণ হয়ে গেল। মক্কেলদের বললেন, আচ্ছা এখন তোমরা যাও, আবার কাল সকাল সকালই কাছারি যাব, সেখানেই বাকি কথাবার্তা হবে। মক্কেলগণ চলে গেলে খুড়োমশাই বললেন, চিঠি এলো তোর? জড়িত স্বরে ক্ষেত্রমোহন বললেন, আগে হ্যাঁ। কোথাকার চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখ ভার এবং কণ্ঠস্বরে বিকৃতি লক্ষ্য করে খুড়োমশাই কাছে উঠে এসলেন। তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করছেন। তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, চোখ কপালে উঠেছে। খুড়োমশাই দুটো ভাই বললেন, কি ব্যাপার? কোন দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহন বাবু নীরবে চিঠিখানি খুড়োমশাই হাতে দিলেন। তিনি চিঠি নিয়ে চশমা অনুসন্ধান করে চোখে পড়লেন। জানলার কাছে দাঁড়িয়ে খুড়োমশাই পত্রখানি পড়তে লাগলেন। সাধারণ পাতলা কাগজের চিঠি, বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়ে লেখা, উপরে স্থানের নাম নেই, তারিখ নেই। লেখাটি এরকম: প্রণামপূর্বক নিবেদঞ্চ বিশেষ। তোমার মতিনস্য ধরে আছি, মনে করেছ রসময়ী মরেছে, আপদ গেছে, এবার বিবাহ করি। আমি মরে আছি বটে, কিন্তু তাই বলে তুমি নিষ্কৃতি পেয়েছ তা মনে করো না। বাড়ির সম্মুখে যে বট গাছ আছে তাতেই আমি আজকাল বাস করছি। তুমি কি করো, কোথায় যাও, আমি সব দেখতে পাই। রাত্রিরে গাছ থেকে নেমে মাঝে মাঝে তোমার শয়ন ঘরে যাই, তোমার খাটের চারধারে ঘুরে বেড়াই। একবার ইচ্ছা করে গলাটা টিপে দিয়ে তোমাকেও আমার সঙ্গী করি। আমার এখানে বড্ড একলা বোধ হয়। তোমার চেহারা এখন অতিশয় খারাপ হয়ে গিয়েছে। আমার গায়ে মাংস চামড়ার কিছু নেই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গঙ্গা তীরে আমাকে যে পোড়াচ্ছিলে তাতে হাড়গুলো কালো হয়ে গিয়েছে। যা হোক, নিজের রূপের বর্ণনা নিজের মুখে শোভা পায় না। বিবাহ করো না, তোমার ললাটে অশেষ দুঃখ নেকা আছে। ইতি রসময়। চিঠি পড়ে খুড়োমশাইয়ের মুখও কালিমাময় হয়ে গেল। ভীতস্বরে জিজ্ঞাসা করলেন, এ কার হাতের লেখা চিনতে পারছো? খুব চিনি, এ তারই হাতের লেখা। অন্য কেউ জাল করেনি তো? ভগবান জানেন। খুড়োমশাই কাছে চেয়ারে বসে পড়লেন। কিছুক্ষণ ছাদের কড়িকাঠের দিকে চেয়ে উঠে বললেন, জয়রাম সীতারাম, রাম রাঘব রাবণারী, রাম 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 রাম। খুড়োমশাইয়ের এই অবস্থা দেখে ক্ষেত্রমোহনে আরও ভয় হলো। বললেন, আচ্ছা খুড়োমশাই, ভূতে কি কখনো চিঠি লেখে? খুড়োমশাই বলে উঠলেন, ভূত বলতে নেই, ভূত বলতে নেই, বলো উপদেবতা। জয় রাঘব রামচন্দ্র। দুজনেই নির্বাক। অবশেষে খুড়োমশাই বললেন, দেখো, কারোর বদমাইশি নয় তো? এমনটা কি হতে পারে? অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এরকমটা তো কখনো শোনা যায়নি। আচ্ছা, বৌমার হাতের লেখা আগেকার চিঠিপত্র কিছু আছে? লেখাটা মিলিয়ে দেখলে হয় না? ক্ষেত্রমোহন বললেন, পুরনো চিঠি কিছু আছে বই কি, বলে তিনি বাড়ির মধ্যে প্রবেশ করে 4-5খানা চিঠি বার করে আনলেন। খুড়োমশাই চশমার কাঁচ দুখানি কোঁচার কাপড়ে ভালো করে মুছলেন। পরে চিঠিগুলো অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মেলাতে লাগলেন। অবশেষে সেগুলি টেবিলের ওপর ফেলে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে বললেন, একই হাতের লেখাইতে দেখছি। খামখানা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলেন। 1 পয়সা 6খানাওয়ালা সাধারণ সাদা খাম, তাতে 1খানা 2 পয়সার টিকিট আঁটা আছে। ক্ষেত্রমোহনের হাতে খামখানি দিয়ে বললেন, কোথাকার ছাপ দেখো তো। ক্ষেত্রবাবু বাংলানবিশ মুক্তার হলেও ইংরেজি ছাপার অক্ষর পড়তে পারতেন। ছাপ পরীক্ষা করে বললেন, হুগলির ছাপ, কালকের তারিখ। খুড়োমশাই চুপ করে বসে রইলেন। কেবল মাঝে মাঝে অস্ফুট স্বরে বলতে লাগলেন,
জয়রাম, শ্রীরাম, সীতারাম। কাছারির বেলা হচ্ছে দেখে মোক্তারবাবু স্নান করে আহারে বসলেন, কিন্তু কিছুই খেতে পারলেন না। রান্নাঘরে বারান্দায় যেখানে বসে তিনি আহার করেন সেখান থেকে বটগাছের অগ্রভাগ দেখা যায়। খান আর মাঝে মাঝে সেই গাছটার দিকে চাইয়ে দেখেন। এমন সময় একটা গাছের ডাল খড়খড় করে নড়ে উঠল। কারো যেন হাসির শব্দ শোনা গেল। ক্ষেত্রমোহনবাবুর আর খাওয়া হলো না, তিনি উঠে পড়লেন। মুখ ধুয়ে বাইরে এসে বটগাছটার দিকে চেয়ে রইলেন। 2-3টে কাঠবিড়ালি পরস্পরকে তাড়া করে ফিরছে। গোটাকত কাক উঁচু শাখায় বসে জাতীয় সঙ্গীত গাইছে। এছাড়া তিনি আর কিছুই দেখতে পেলেন না। সেই দিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহনের শয়নকক্ষে কাকা ভাইপো বসে কথা বলছিল। দিনের বেলা খুড়োমশাই কপাটের বাইরে এবং ভিতরের দেওয়ালময় রাম নাম লিখে দিয়েছেন। আজ দুজনেই এক শয্যায় শয়ন করবেন। বালিশের তলায় একখানি কৃত্তিবাসী রামায়ণ রাখা হবে এবং ঘরের সমস্ত রাত্রি আলো জ্বলবে বন্দোবস্ত হয়ে গেছে। ক্ষেত্রমোহন বললেন, তাহলে খুড়োমশাই কি করা যায়? বিবাহটা বন্ধ করে দেওয়া যাবে? খুড়োমশাই বললেন, আমি তো তার দরকার দেখছি না। যদি কোনো উপদ্রব অত্যাচার হয়? খুড়োমশাই কিছুক্ষণ চিন্তা করলেন, শেষে বললেন, ভয়ের কোনো কারণ দেখছি না। কিন্তু ওই যে বলেছে, ইচ্ছা করে তোমার গলাটা টিপে দিই। না, তা পারবে না, হাজার হোক স্বামী তো বটে। আর যে বলেছে বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। অশেষ দুর্গতি হবে তার মানে এ নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধহয় এই যে অধিক বয়সে বিবাহ করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয় তাই তোমারও অদৃষ্টে ঘটবে। ক্ষেত্রমোহনবাবু এবার চুপ করে রইলেন। মনে ভয়ও যথেষ্ট আছে, অথচ বিবাহ করার লোভটাও সম্বরণ করা তার পক্ষে অসাধ্য। পরদিন আশীর্বাদ হয়ে গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পেয়েছেন সে কথা রাষ্ট্র হতেও বিলম্ব হল না। নায়েব রজনীবাবুর কানেও কথাটা পৌঁছাল। বলেছি, তিনি ইংরেজি জানা ব্যক্তি। শুনে হা হা করে হেসে উঠলেন। বললেন, ভূত? এই 20 শতাব্দীতে ভূতে বিশ্বাস করতে হবে? বিবাহের দিন স্থির হয়েছে 8ই ফাল্গুন, আর 5 দিন মাত্র বাকি আছে। উভয় পক্ষ থেকে সমস্ত আয়োজন করা হয়েছে। বিকেলে বৈঠকখানায় ক্ষেত্রবাবু জনা কয়েক বন্ধুবান্ধব সহ বসেছিলেন। এদের মধ্যে একজন সরকারি উকিল, নাম মনোহরবাবু। লোকটির বয়স 40 পার হয়েছে। চোখে সোনার চশমা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখমণ্ডল প্রচুর গোঁফদাড়িতে আবৃত, হাতে বড় বড় নখ। এক কথায় লোকটি থিওজফিস্ট। ক্ষেত্রবাবুর ভৌতিক পত্রপ্রাপ্তির সমাচার অবগত হয়ে অবধি মনোহরবাবু এর সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করে নিয়েছেন। আরেকজন হলেন নবযুবক, নাম সুরেন্দ্রনাথ। ইনি এলে ফেল করা শিক্ষিত মোক্তার, বিস্তর ইংরেজি উপন্যাস পাঠ করেছেন। সুরেন্দ্রনাথ বললেন, ক্ষেত্রবাবু, একটা কথা আমার মনে হচ্ছিল। অনেক উপন্যাসে পড়া গেছে একটা দুর্ঘটনা ঘটে গেল, যেমন রেলে কলিশন বা নৌকাডুবি বা আরও কিছু। সকলেই মনে করেছে অমুক লোকটা মরে গেছে, মৃত্যুর চাক্ষুষ সাক্ষীরও অভাব নেই। কিন্তু বইয়ের শেষ দিকটা দেখা গেল সে বেঁচে আছে। তাই আমার মনে হয়, হয় আপনার স্ত্রী এখনও বেঁচে আছেন, নয় এই চিঠি জাল। কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এই চিঠি তারই হাতের লেখা, জাল নয়। সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন এটা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ান্তর নেই। কারণ এই 20 শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারা যায় না। থিওজফিস্ট উকিলবাবুটি এ শুনে বললেন, কেন মশাই, 20 শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারেন না কেন? নবীন মুক্তারবাবু বললেন, কারণ আমি কখনো দেখিনি। শুনে মনোহরবাবু বিজ্ঞভাবে হেসে বলেন, সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন? না, দেখিনি। তিনি আছেন বলে বিশ্বাস করেন? করি,
তার কারণ আমি তাকে না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে, তার 10-20 খানা ছবিও দেখেছি। কিন্তু ভূত আমি নিজে দেখেছি এই কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না। সবাই বলে খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছে যে তারা স্বয়ং ভূত দেখেছে। মনোহরবাবু তার সুদীর্ঘ দাড়ির মধ্যে দীর্ঘ আঙুল চালনা করতে করতে বললেন, আপনি বললেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছে, তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকেও প্রত্যক্ষ করেছে। আপনি বললেন যে সম্রাটের 10-20 খানা ছবি দেখেছেন, তেমনি 10-20 খানা ভূতের ছবিও আমি আপনাকে দেখাতে পারি। যদি দেখতে চান একদিন আমার বাড়িতে যাবেন। আমার একখানা বইয়ে কেটি কিংয়ের ছবি আছে। প্রথম চার্লসের সময় কেটি কিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন। 16 বছর বয়সে তার মৃত্যু হয়। গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ও ইউরোপের নানা স্থানে অনেকে সিয়াসে কেটি কিং শূলস্থলী ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। তার নাড়ি পরীক্ষা করা হয়েছে, তার শরীরে ছুরি ফুটিয়ে দেখা হয়েছে ঠিক মানুষের মতো রক্তপাত হয়। তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে। ফটোগ্রাফ থেকে তৈরি ছবি আমার বইতে আছে, আসবেন দেখাবো। সুরেন্দ্রবাবু মৃদু মৃদু হেসে বললেন, আপনারাও যেমন ভালো মানুষ ওইসব বিশ্বাস করেন। ভূতবাদীদের কত জোচ্চুরি ধরা পড়েছে তার ইয়ত্তা নেই। কেটি কিংয়ের দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে, ওইটি আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন। আমার তো ঠিক উল্টো মনে হয়। ছুরি ফোটালে রক্ত না পড়তো, অথচ শরীরী মানুষ এটা দাঁড়িয়ে আছে দেখছি, তাহলে বরং বিশ্বাস হতো যে এটা বাস্তবিক মানুষ নয়। এক্ষেত্রে দেখুন, ভূত তিনি বাড়ির সামনেই বটগাছে থাকেন, চিঠি যখন তখন লিখতে পারেন। চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসেই মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন। কিন্তু তা না করে খাম, কাগজ, কালি, কলম সংগ্রহ করা কষ্ট স্বীকার করলেন। এইটুকু থেকে এইটুকু চিঠিখানি টেবিলের ওপর রেখে গেলেই হতো। তা না করে 1 মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করতে, আবার 2 পয়সা খরচা করে টিকিটও কিনতে হলো। মশাই, ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবিকই এত সস্তা হয়, তাহলে না হয় সেখানে গিয়েই প্র্যাকটিস শুরু করি। মনোহরবাবু একটু বিরক্তির সাথে বললেন, মশাই, জিনিসটা তো হাসি তামাশার নয়, এসব গভীর বিষয়। অনেক চর্চা, অনেক আলোচনা না করে এ বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয়। ভৌতিক জগৎ থেকে ডাকে চিঠি আসাই প্রথম নয়। হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে ডাকে চিঠিপত্র লিখে থাকেন। কুটুম্বিলাল নামক একজন মহাত্মা এরকম অনেক চিঠি আমাদের ম্যাডাম ব্যালাটভিসকে লিখেছিলেন। তারাও মনে করলে সাক্ষাৎ আবির্ভাব হয়ে বক্তব্য বলে যেতে পারতেন, কিংবা চিঠি উড়িয়ে টেবিলের ওপর ফেলে যেতে পারতেন, কিন্তু ডাকেই তারা চিঠিপত্র পাঠাতেন। এটা শুনে শিক্ষিত মোক্তারবাবু মৃদু মৃদু হাসতে লাগলেন। বললেন, কুটুম্বিলালের চিঠি তো কোন কালে জাল বলে সাব্যস্ত হয়ে গেছে। ডাক্তার হাডসন বলে একজন বৈজ্ঞানিক নিজে ভারতবর্ষে এসে এ বিষয়ে অনুসন্ধান করে প্রমাণ করে দিয়েছেন যে ম্যাডাম ব্যালাটভিস্কি আর দামোদর বলে এক ব্যক্তি সব চিঠি জাল করেছিলেন। এই কথা শুনে থিওজফিস্ট বাবুটি ভ্রুকুঞ্চিত করে বিরক্তির স্বরে বলেন, ওসব ঈর্ষাপরায়ণ লেখকদের বই পড়বেন না, আমার কাছে আসবেন, ভালো ভালো সব বই আপনাকে পড়তে দেব, তা পড়লে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে। ম্যাডাম ব্লাভাটস্কি যে কত বড় লোক তার আইসিস আনফেল্ড বই পড়লেই বুঝতে পারবেন। সুরেন্দ্রবাবু মুচকে হেসে বললেন, সেই বইটি পড়িনি বটে, তবে এডমন্ড গ্যারেট প্রণীত আইসিস ভেরি মাচ আনভেল্ড অফ দ্য স্টোরি অফ দ্য গ্রেট মহাত্মা হোস্ক এই বইটা পড়েছি, লাইব্রেরিতেও আছে, দেখতে চান তো এনে দেখাতে পারি। এই কথা শুনে মনোহরবাবু এবার রেগে আগুন হয়ে উঠলেন। বললেন, ওই আপনার এক কথা শিখে রেখেছেন, গাল দেওয়া যায় না এমন ভালো জিনিসই নেই। যত সব কুচক্রি বদমায়েশ লোক মিচিমিচি ম্যাডামের অপরাধ রটনা করেছে। এমন সময় বাইরে শব্দ উত্থিত হলো, বাবু, চিঠি আছে। পরমুহূর্তে ডাকপিয়ন প্রবেশ করে ক্ষেত্রবাবুর হাতে একখানি পত্র দিল। পত্রখানি হাতে নিয়ে ক্ষেত্রমোহনবাবুর চক্ষু স্থির হয়ে গেল। বললেন, মশাই, আবার সেই। পত্র খুলে পাঠ করে সেখানে সকলের সম্মুখে তিনি ফেলে দিলেন।
থিওজফিস্ট বাবুজি অতি আগ্রহের সাথে সেটি কুড়িয়ে নিয়ে পাঠ করলেন এবং শেষে নবীন মুক্তাবাবুর হাতে সেখানে দিলেন। পত্রখানি এইরূপ: প্রণামপূর্বক নিবেদনাঞ্চ বিশেষে। এত সাহস তোমার! আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে। তুমি মনে করেছ আমি তোমাকে যে পত্র লিখেছিলাম তা ফাঁকা আওয়াজ? রশি মামনি তেমন মেয়ে নয়। আমি মানা করা সত্ত্বেও বিবাহ করবে? এখনও বলছি, সাবধান হও, এই দুর্মতি পরিত্যাগ করো, নইলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমিয়ে থাকবে, বটগাছ থেকে নেমে তোমার বুকে একখানা 10 মণে পাথর চাপিয়ে দেবো, ঘুম আর ভাঙবে না। ইতি রসময়ী। একে একে সকলে পত্রখানি পড়লেন, পড়ে স্তম্ভিত হয়ে বসে রইলেন। শিক্ষিত মুক্তারবাবুর মুখও শুকিয়ে গেল। তা সত্ত্বেও তিনি মন থেকে সংশয় দূরে নিক্ষেপ করে বললেন, আচ্ছা ক্ষেত্রবাবু, আর একবার বেশ করে লেখাটা পরীক্ষা করে দেখুন দেখি। আপনার স্ত্রীর হাতের লেখা তো বটে, নাকি কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাৎ আছে? ক্ষেত্রবাবু বললেন, কোনো সন্দেহ নেই, শুধু হাতের লেখার মিল হলেও সন্দেহ করতাম। তার যেখানে যেখানে যে যে বানান চিরকাল হতো, এই চিঠিতেও তাই। সে চিরকালই শ্রী শ্রী এক জায়গায় আর দুর্গা একটু তফাতে লিখত, এই দুখানা চিঠিতেও তাই। তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিতকালেও মুখে সর্বদা ব্যবহার করত। সকলে নিস্তব্ধ হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর সুরেন্দ্রবাবু গলা ঝেড়ে জিজ্ঞাসা করলেন, তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন? ক্ষেত্রবাবু বললেন, ছিলাম বই কি। সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন? গিয়েছিলাম। চিতার ওপর তার দেহ রাখার পর তার মুখ আপনি আর দেখেছিলেন? দেখিনি আবার, আমি তো নিজেই মুখাগ্নি করেছি। ওহে, তুমি যা ভাবছ তা নয়, কোনো ভুল হয়নি। নব্য বক্তারবাবু তখন ঘাড় হেঁট করে বসে রইলেন। একজন বলল, There are more things in heaven and earth, Horatio, than are dreamed of in your philosophy. অপর একজন বললেন, তা তো বটেই, তা তো বটেই। ধরুন আমাদের দেশে, শুধু আমাদের দেশই বা বলি কেন, সকল দেশেই আদিকাল থেকে যে একটা প্রচলিত বিশ্বাস আছে যে ভূত বলে একটা জিনিস আছে, তার কি কিছু ভিত্তি নেই? সরকারি উকিলবাবুটি বললেন, শুধু অন্ধবিশ্বাসের কথা নয়, গত 50 বছরের মধ্যে ইউরোপ ও আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃসংশয়িতভাবে প্রমাণ হয়ে গেছে। একসময় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ টিন্ডাল পর্যন্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। এখন আর শিক্ষিত সমাজ সে ভাব নেই। বিখ্যাত সম্পাদক স্টেট সাহেব তার গ্রন্থে লিখেছেন, অফ অল দ্য ভালগার সুপারস্টিশন অফ দ্য হাফ এডুকেটেড, none dies harder than the absurd delusion there are no such things as ghost. অর্ধশিক্ষিত ব্যক্তিদের মনে যতগুলি ইতরজনিত কুসংস্কার আছে, তাদের মধ্যেই ভূত নাই, এই অদ্ভুত ভ্রমটি সর্বাপেক্ষা প্রবল। এই বলে বিজয়ী বীরের মতো তিনি সুরেন্দ্রবাবুর প্রতি কটাক্ষপাত করলেন। সন্ধে হয়ে গিয়েছিল। সেদিনকার মতো সভাভঙ্গ হলো। সেই বটগাছে তলাদি যেতে সুরেন্দ্রবাবুর গাও যেন ছমছম করতে লাগলো। খুড়োমশাই কোথায় বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যের পর বাড়ি ফিরে এসে দ্বিতীয় পত্রের কথা শুনে বললেন, দেখো ক্ষেত্তর, ব্যাপারটা ক্রমে গুরুতর হয়ে দাঁড়ালো। বিবাহটা এখন না হয় বন্ধই রাখা যাক। আমার মতে বৎসর পূর্ণ হলে গয়া গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো, উদ্ধার হয়ে যাবেন। বছর পূর্ণ হতে তো আর বেশি দিন নেই, আর মাসখানেক হলেই হয়, তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে। ক্ষেত্রবাবু বললেন, তা বেশ, সেই কথাই ভালো। কন্যার পিতাকে বলে বিবাহের দিন পিছিয়ে দেওয়া হলো। নিমন্ত্রণপত্র সমস্ত প্রত্যাহত হলো। গয়া শ্রাদ্ধ সেরে এসে ক্ষেত্রবাবু বিবাহ করবেন, এটাই সকলে জানতে পারল। ক্ষেত্রবাবুর হাতে একটা বড় জালিয়াতির মোকদ্দমায় ভার রয়েছে। মোকদ্দমার দায়রা সোপর্দ হয়েছে। সেটা শেষ না হলে ক্ষেত্রবাবু গয়া যেতে পারছেন না। ফরিয়াদি পক্ষের সাক্ষীগণ সমস্ত দিন ধরে তালিম দিতে হচ্ছে। মোকদ্দমার পূর্বদিন সন্ধেবেলা কাছারি থেকে ফিরে আসার সময় রসময়ীর তৃতীয় পত্র ক্ষেত্রবাবু হস্তগত হল। তাতে অন্য কথার সঙ্গে লেখা আছে, শুনলাম নাকি গয়ায় আমায় পিণ্ডি দিতে যাচ্ছ? ভেবেছ বুঝি পিণ্ডি দিলে আমি উদ্ধার হয়ে যাব, তখন স্বচ্ছন্দে বিবাহ করবে?
গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরে রেলগাড়িতে প্রবেশ করে তোমার বুকে ছোঁড়া বসিয়ে দেব। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হলো না। কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়ে তাকে তিনি পত্রটি দেখালেন। মনোহরবাবু পত্র পড়ে বললেন, এ যে বড়ই বিপদ দেখছি। বিবাহ করার কল্পনা আপনাকে পরিত্যাগ করতে হলো মশাই। ক্ষেত্রবাবু বললেন, আচ্ছা মশাই, অশরীরী আত্মা মানুষের বুকে ছুরি বসিয়ে দিতে পারে? আপনার থিওজফি শাস্ত্রে কি বলে? মনোহরবাবু একখানা মোটা বই আলমারি থেকে পেরে এনে এক স্থান খুলে বললেন, এ সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মত এই, মুক্তাত্মাগণ সাধারণত অশরীরী, কিন্তু কখনো কখনো তারা নিজেকে মেটেরিয়ালাইজ অর্থাৎ জড়দেহ সম্পন্ন করে থাকেন। তাদের এমন ক্ষমতা আছে যে বায়ু থেকে, গাছপালা থেকে, ভূমি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজের দেহ ধারণ করেন। সুতরাং সেই অবস্থায় বুকে ছুরি দিতে পারাটা কিছুই আশ্চর্য নয়। আর এও বিবেচনা করুন না, যে হস্ত কলম ধরে চিঠি লিখতে সক্ষম সে হস্ত ছুরি ধরতে পারবে না কেন? ক্ষেত্রমোহনবাবু কিছুক্ষণ চিন্তা করলেন। শেষে বললেন, দেখুন, এই পত্রগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে। আমি বলি কি, কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমার দায়রার মোকদ্দমা সাক্ষী দিতে আসছেন, তাকে দিয়ে এই চিঠিগুলো আবার পরীক্ষা করালে হয় না? থিওজফিস্ট বাবুটি ক্ষেত্রমোহনের এই সন্দেহবাদে মনে মনে বিরক্ত হলেন। প্রকাশ্যে বললেন, তা যদি আপনার ইচ্ছে হয় পরীক্ষা করাতে পারেন। পরদিন দায়রার জালের মোকদ্দমার বিচারটির আরম্ভ হল। হস্তলিপি বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করলেন। দিন শেষে কাছারির পর ক্ষেত্রমোহন ডাকবাংলোয় গিয়ে সফটমোর সাহেবকে ভৌতিক পত্র 3খানি দিলেন। তুলনার জন্য রসময়ীর কয়েকখানি পুরাতন আসল পত্রও দিয়ে আসলেন। সাহেব বললেন, কাল সকালে পরীক্ষার ফলাফল জানাইবেন। পরদিন সকালে সরকারি উকিল মনোহরবাবুকে সঙ্গে নিয়ে ক্ষেত্রমোহন আবার ডাকবাংলোয় উপস্থিত হল। সাহেব বললেন, পরীক্ষাধীন পত্র 3খানি এবং আসল পত্রগুলি সমস্তই এক হাতেরই লেখা। এই শুনে ক্ষেত্রবাবুর মুখ একেবারেই ছোট হয়ে গেল। মনোহরবাবু বললেন, সাহেব, অনুগ্রহ করে একখানি সার্টিফিকেট লিখে দিতে পারেন? সাহেব মনে করলেন নিশ্চয়ই এই পত্র নিয়ে আরেকটা মামলা মোকদ্দমা হবে, আবার সাক্ষী দিতে আসলে ফি পাওয়া যাবে। সুতরাং আহ্লাদের সাথে তিনি সার্টিফিকেট লিখে দিলেন। বাসায় যেতে যেতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বললেন, এই চিঠিগুলি নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওজফিক্যাল রিভিউ মাসিক পত্রে ছাপাতে পাঠাই, তাতে আপনার কি কোনো আপত্তি আছে? আমরা যাকে স্পিরিট রাইটিং বলি তার সুন্দর অকাট্য প্রমাণ হবে। ক্ষেত্রবাবু বললেন, না, তাতে আমার কোনো আপত্তি নেই। পরবর্তী সংখ্যা থিওজফিক্যাল রিভিউ পত্রের সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হয়ে গেল। নানা স্থান থেকে বড় বড় থিওজফিস্ট ক্ষেত্রমোহন বাবুকে পত্র লিখতে আরম্ভ করলেন। কেউ কেউ হুগলিতে এসে পত্রগুলি স্বচক্ষে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। থিওজফিস্ট মহলে ক্ষেত্রবাবুর প্রসারের আর সীমা নেই, কিন্তু এতে কিছু মাত্রই তিনি সান্ত্বনা লাভ করলেন না। পত্রগুলি জাল প্রমাণ হলে তিনি বিবাহ করে সুখী উঠতে পারতেন, ভয়ে গঙ্গায় গিয়ে পিণ্ডদানও করতে পারলেন না। তার অদৃষ্টে বুঝি বিবাহ আর নেই। দেখতে দেখতে চৈত্র মাস আসলো। বসন্তের বাতাস বইছে। দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে বসে নিজের দূরদৃষ্টের বিষয় চিন্তা করছিলেন। এমন সময় একজন এসে সংবাদ দিল, হালি শহরে তার শ্বশুরবাড়িতে মহা বিপদ উপস্থিত। দোল উপলক্ষে বাজি পোড়াতে গিয়ে একটা বোম ফেটে তার ছোট সম্বন্ধী সুবোধ বিশেষ আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে হুগলির হাসপাতালে আনা হয়েছে। শুনে ক্ষেত্রবাবু আর থাকতে পারলেন না, গাড়ি ভাড়া করেই হাসপাতালে ছুটলেন। সেখানে গিয়ে দেখলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন। বিছানার নিচে মেঝের ওপর বসে বিধবা বিনোদিনী কাঁদছেন। ক্ষেত্রমোহনকে দেখে তিনি আরও কাঁদতে লাগলেন। সমস্ত দিন ওষুধ প্রয়োগ ও শুশ্রূষা চলল। সন্ধ্যের দিকে ডাক্তাররা বললেন আর প্রাণের কোনো আশঙ্কা নেই। ক্ষেত্রমোহন তখন শালিকাকে বললেন,
ঠাকুরজি, সন্ধে হলো, এবার বাড়ি চলো। বিনোদিনী বললেন, আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না। সমস্ত দিন তো অনাহারে আছো, স্নানাহার পর্যন্ত হলো না। তা না হোক, আমি যেতে পারবো না। অবস্থা বুঝে হাসপাতালের ডাক্তাররা বললেন, আপনাকে বাড়ি যেতে হবে, এখানে তো রাত্রে থাকতে পারবেন না, কাল সকালে আবার আসবেন না হয়। আর কোনো ভয় নেই, বিপদ যা ছিল কেটে গেছে, এবার আমরাই সেবা শুশ্রূষা করব, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বোঝানোর পর বিনোদিনী বাড়ি যেতে সম্মত হলেন। ক্ষেত্রমোহনকে বললেন, তবে তুমি আমায় হালি শহরে নিয়ে চলো, রাত্রে সেখানে থাকবে, কাল ভোরে আবার আমায় এখানে পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাই করলেন। হালি শহরে রাত্রি কাটল। ভোরে উঠে সহস্রে এক ছিলিন তামাক সেজে ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করেছেন। এমন সময় বাড়ির ভেতরে মহা গণ্ডগোল উপস্থিত হলো। তাড়াতাড়ি হুঁকো রেখে বাড়ি গিয়ে দেখলেন লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করে ফেলেছে। ঘোড়ার পিঠে স্বয়ং পুলিশ সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়িয়ে, সঙ্গে কয়েকজন দারোগা হেড কনস্টেবলও আছে। পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। নত হয়ে সাহেবকে সেলাম করলেন। সাহেব চুরিট মুখে বললেন, হ্যালো মাই ডিয়ার, তুমি এখানে কি করিতেছ? ক্ষেত্রবাবু বললেন, হুজুর, এই আমার শ্বশুর বাড়ি। যে ইহা তোমার শ্বশুর বাড়ি আছে? উত্তম, আমি তোমার শ্বশুর বাড়ির সার্চ করিবে। কেন হুজুর? এখানে বোমা তৈরি হয় কিনা দেখবে, ইয়া সার্চ ওয়ারেন্ট আছে। এই বলে সার্চ ওয়ারেন্টখানি ক্ষেত্রবাবুর হাতে তিনি দিলেন। ক্ষেত্রবাবু সেটি উল্টিয়ে পাল্টিয়ে দেখে সাহেবের হাতে ফিরিয়ে দিলেন। বললেন, হুজুর মালিক যা ইচ্ছা তাই করতে পারেন। সাহেব বললেন, স্ত্রীলোকগণকে লুকাইয়া রাখো। পুলিশ গৃহের মধ্যে প্রবেশ করল। স্ত্রীলোকগণের মধ্যে কেবল বিনোদিনী। তিনি পুলিশের ভয়ে কোথাও লুকাইবার প্রয়োজন বোধ করলেন না। হরিনামে মালাটি হাতে করে উঠোনে তুলসীতলায় বসে রইলেন। খানা তল্লাশি আরম্ভ হল। বন্দুক, বারুদ, ডিনামাইট, বোমা, বর্তমান রণনীতি, যুগান্তর, গীতা, দেশের কথা, রিভিউ অফ রিভিউজ প্রভৃতি কিছুই বাইর হলো না। বাইর হল হিন্দু সৎকর্মমালা, গুপ্ত প্রেস পঞ্জিকা, কাশিদাসী মহাভারত এবং একখানা বটতলার ছেঁড়া উপন্যাস। ক্ষুদ্র বা বৃহৎ দেশনায়কের কোনো ছবি বাহির হলো না। বাহির হলো কেবল খানকদক কালীঘাটের পট এবং একখানা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি। জমিদারের খানকদক পুরনো দাখিলা এবং একটা ধুলো মলিন চিঠির ফাইল বাইর হলো। বিনোদিনীর বাক্স থেকে বাহির হলো এক বান্ডিল চিঠি এবং খানকদক ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠোনে এনে জমা করা হলো। একজন দারোগা কাগজপত্রগুলি ফিরিস্তি প্রস্তুত করতে লাগলেন। ক্ষেত্রমোহনও সেইখানেই বসেছিলেন। তিনি দেখলেন সাদা খামগুলির প্রত্যেকটাতেই তার শিরোনাম লেখা এবং রসময়ীর হস্তাক্ষর। পুলিশ সাহেবের অনুমতি নিয়ে খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করতে লাগলেন। খান করে চিঠি রয়েছে, সমস্তই বেগুনি রঙের ম্যাজেন্ডা কালিতে এবং রসময়ীর হস্তাক্ষরে লিখিত। কয়েকটা চিঠি খুলে ক্ষেত্রবাবু পাঠও করলেন। নানা অবস্থা কল্পনা করে অনুমানে পত্রগুলি লিখিত। কোনোটাতে বটগাছে বাসস্থানেরও উল্লেখ আছে। একখানাতে আছে, গয়ায় পিণ্ডদান করে এসেছে বলে মনে করো না, আমি তোমার কোনো অনিষ্ট করতে পারি না, এখনও রশিবাম নিয়ে তোমার ঘাড় মটকাতে পারে। একখানাতে রয়েছে, শুনলাম বিবাহের দিন স্থির হয়েছে, এখনও সাবধান। অন্য আরেকটিতে আছে, কাল তোমার বিবাহ, এত মানা করলাম কিছুতেই শুনলে না, বাসরঘরে আগুন জ্বালিয়ে তোমাকে আর তোমার বউকে পুড়িয়ে মারব। সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের কাছে পরিষ্কার হয়ে গেল। বিনোদিনী তুলসীতলায় বসে সমস্তটাই দেখছিলেন। ক্ষেত্রমোহন বললেন, ঠাকুরজি, এসব কি? ঠাকুরজি তখন আপন মনে মালা জপ করতেই লাগলেন। এই ছিল আজকের গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময়ীর রসিকতা। আশা করি গল্প আপনাদের ভালো লেগেছে, এবং গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
অডিওটিতে একটি লাইক বাটন প্রেস করে দেবেন। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।